দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড়। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর ২ সিটির ১.৫ শতাধিক সড়কে খোঁড়াখুঁড়ি। নির্ধারিত সময়ের পর জরিমানা দিয়ে পার পাচ্ছেন অনেকেই। বর্ষায় বাড়বে দুর্ভোগ। রাত্রেবেলা কাম করে, দিনবেলা লগা তেরে বেড়ে, কোনো কামের কোনো দাস নেই। ঘরে আবার কাটে, মানে সবকিছু মিলাইয়া শেষ নাই। ইরানি প্রেসিডেন্টের মৃত্যু প্রভাব ফেলবে গোটা মধ্যপ্রাচ্যে। তদন্তে কারো দায় পেলে অঞ্চলটিতে ছড়াতে পারে নতুন যুদ্ধ, শঙ্কা বিশ্লেষকদের। বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। অভিযোগ, নানান দুর্নীতিতে মিলেছে সম্পৃক্ততা। শুভেচ্ছা, যমুনা নিউজের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। যেমনটি প্রথম শিরোনামে জানিয়েছি, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে। ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্তই চলবে এবং বেশিরভাগ উপজেলায় ব্যালটেই ভোট গ্রহণ করা হচ্ছে। ইভিএমে ভোট নেওয়া হচ্ছে ২৪টি উপজেলায় এবং স্থানীয় সরকারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন ভোটাররা। দ্বিতীয় ধাপের জন্য ১৬১ উপজেলায় তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় ৫টি উপজেলায় ভোট হচ্ছে না। আর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। গতকাল কিছু জায়গায় পাঠানো হয় মুদ্রিত ব্যালট, তবে বেশিরভাগ কেন্দ্রে আজ সকালেই পাঠানো হয়েছে ব্যালট পেপার ও ইভিএম। নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ২৩ মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেটরা। আমরা সকাল সকাল ভোটটা দিলাম, যে আমার বাসা কাজ আছে। ইনশাআল্লাহ খুব সুন্দর ভোট চলতেছে। এরকম ভোট আর কোনো বেলা আমরা দেখি নাই। সুন্দর পরিবেশে ভোট হয়। এলা ভোট মনে কর কত বছর দিয়ে, আমার তো মনে ৫০-৬০ বছর বয়স হয়েছে, এলা ভোট হয়েছে। এ পর্যায়ে ভোটের মাঠের খবর আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সহকর্মীরা অপেক্ষা করছেন। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রামের হাটহাজারীতে আমাদের সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। সুমন, ভোট গ্রহণ শুরু হয়েছে, ২ ঘন্টা তো পেরিয়েও গেছে। সকাল থেকে আপনি যে কেন্দ্রগুলোতে ঘুরেছেন, কি অবস্থা দেখেছেন? ভোটার উপস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। বৃষ্টি, আমি হাটহাজারীর বিভিন্ন কেন্দ্র ঘুরে এখন রয়েছি ফটিকছড়িতে। ফটিকছড়ি কলেজে রয়েছে এবং সকাল থেকে ভোটাররা আসছেন, যদিও বা ভোটার উপস্থিতি একেবারেই কম। এই কেন্দ্রটি আসলে পাশাপাশি 2টি কেন্দ্র রয়েছে, একটি পুরুষ কেন্দ্র, একটি নারী কেন্দ্র। এখানে কিছুটা ভোটার উপস্থিতি রয়েছে, তবে আমরা সকাল থেকে যেসব কেন্দ্রে গিয়েছি ভোটার উপস্থিতি একেবারে হাতে গোনা। 2 ঘন্টাতে আসলে আশানুরূপ আসলে ভোট পড়েছে সেটি আসলে বলা যাবে না। তারপরও যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু একেবারে শান্তিপূর্ণ পরিবেশে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু নির্বিঘ্নে তাদের যে ভোট সেটি আসলে প্রদান করেছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে কোনো ধরনের ভয় ভীতি কিংবা বাধা ছাড়াই তারা ভোট দিতে এসেছেন। মূলত চট্টগ্রামে 3টি উপজেলায় ভোট হলেও মূল যেই নির্বাচন সেটি কিন্তু ফটিকছড়ি এবং হাটহাজারী উপজেলায় হচ্ছে। যদিও বা রাঙ্গুনিয়া উপজেলায় যে ভোট সেটি অনেকটা আনুষ্ঠানিকতা, অর্থাৎ সেখানে ভাইস চেয়ারম্যান পদে শুধু নির্বাচন হচ্ছে, সেটিও আসলে অনেকটা আগে থেকে নির্ধারণ হয়েছে। কি একজন প্রার্থী আসলে তিনি নিজেকে আসলে প্রত্যাহার করে নিয়েছেন, যদিও বা সেটি নিয়মের মধ্যে পড়ে না, তারপরেও সেখানে আনুষ্ঠানিক যে নির্বাচন সেটি হচ্ছে। তার বাইরে ফটিকছড়িতে আসলে 2জন চেয়ারম্যান প্রার্থী এবং যেই হাটহাজারী উপজেলা সেখানে 3জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। মূলত তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কারণ তারা 3জনই আসলে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা, অর্থাৎ কেউ যুবলীগ, কেউ ছাত্রলীগ কিংবা অন্যান্য পদে তারা রয়েছেন এবং তাদের মধ্যেই মূলত এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত তাদের মধ্যে হচ্ছে। যেহেতু 3জনই বা 2জনই একই দলের, সেক্ষেত্রে কিন্তু মূল লড়াইটি কিন্তু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে হচ্ছে। তারপরেও এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সংঘাত কিংবা সংঘর্ষ কোনো কিছুই দেখিনি। শুধুমাত্র ভোটার উপস্থিতি কম এবং যারা আসছেন তারা কিন্তু অনেকটা নির্বিঘ্নেই ভোট দিচ্ছেন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত চলবে।
চলবে এবং পুরো নির্বাচনটি আসলে অনুষ্ঠিত হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে। চট্টগ্রামে কোথাও কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে না, তো সকাল থেকে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হচ্ছে, কোনো বাধা ছাড়াই কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শুনছিলাম আমরা। সুমন, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে খুলনায় যাই। দেখতে পাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাস অনেকক্ষণ যাবত আমাদের জন্য অপেক্ষা করছেন। দিঘলিয়া উপজেলায় আছেন তিনি। প্রবীর, আপনি কোন কেন্দ্রে আছেন জানাবেন, সেখানকার যে নির্বাচনী পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন, প্রিজাইডিং অফিসার যারা আছেন, দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন, ঠিকঠাক মতো নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করছেন, এবং ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন সেটিও জানতে চাই। বৃষ্টি, আমরা রয়েছি নগরীর আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়, এটি খুলনার দিঘলিয়া উপজেলার অন্তর্গত, এবং সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে আমরা ঘুরেছি, যেখানে দেখেছি সকালবেলা ভোটার উপস্থিতি একটু কম হলেও শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তায় কোনো কিন্তু অভাব নেই। এবং দেখতে পাচ্ছেন এই সেন্টারে কিছু নারী ভোটার রয়েছে, তারা দাঁড়িয়ে রয়েছে, প্রতীক্ষায় রয়েছে ভোট কেন্দ্রে প্রবেশ করবে, কারণ তার আগে আরও 10 জনের মতো নারীরা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে। একইভাবে পুরুষরাও আমরা এখানে আসার পর দেখেছি 20 জনের মতো পুরুষ, তারাও কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করেছে। এবং যে কেন্দ্রে রয়েছে এখানে মোট ভোটার হচ্ছে 1996 জন। 10টা পর্যন্ত 168টি ভোট প্রদান হয়েছে বলে এখানে যিনি নির্বাচন কর্মকর্তা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং খুলনাতে আজ দিঘলিয়া বাদেও তেরোখাদা এবং ফুলতলা আরও 2টি উপজেলার নির্বাচন সম্পন্ন হচ্ছে। এই উপজেলায় মোট প্রার্থী রয়েছে 15 জন, এর মধ্যে 4 জন চেয়ারম্যান প্রার্থী, 8 জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন এবং বাকি 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছে, এবং মোট ভোটার 1,30,748 জন। এবং প্রশাসন থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতি কেন্দ্রে 15 থেকে 20 জন করে পুলিশ বাহিনীর সদস্য এবং আনসার বাহিনীর সদস্য রয়েছে, তারা কিন্তু ভোটের দায়িত্ব পালন করছে। এবং প্রতি কেন্দ্রগুলোতে নিরাপত্তার কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত। অপ্রীতিকর সহিংসতা কোনো ধরনেরই কোনো খারাপ খবর আমাদের কাছে আসেনি। তবে সকালবেলা ভোটার উপস্থিতি কম, যারা বিভিন্ন দলের বা প্রতীকের যে এজেন্টগুলো রয়েছে তারা বলেছে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। তবে সেটা দেখতে হবে যে কতটা বাড়ে এবং শেষ পর্যন্ত কতটা শান্তি শৃঙ্খলভাবে এই ভোট নিশ্চয়ই আপনার মাধ্যমে তখন দর্শকদের দেখিয়ে দেব। প্রবীর, ধন্যবাদ জানাচ্ছি। রাজধানীর 2 সিটির 1.5 শতাধিক সড়কে চলছে বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ি। এপ্রিলের মধ্যে এসবের সড়কের কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হলেও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন ঠিকাদাররা, আর তাতে করে শহরবাসী দুর্ভোগে পড়েছেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন ভরা বর্ষায় সড়কগুলো গলার কাঁটা হয়ে উঠবে, যার দায় নগর কর্তৃপক্ষের। সহকর্মী শাফিন আহমেদ বাবুর ছবিতে আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। তাঁতীবাজার থেকে বংশালের এই সড়কে যাতায়াতে আটকে ওঠেন পথচারীরা। সড়ক নাকি বিধ্বস্ত কোনো নগরী বোঝা কঠিন। ড্রেনেজ নির্মাণে গেল বছরের জুলাইয়ে 1.5 কিলোমিটারের এই সড়কের এক পাশের প্রায় অর্ধেক অংশ জুড়ে শুরু হয় খোঁড়াখুঁড়ির কাজ। এতে যানবাহন ও মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। ওরা খালি মনে করেন যে যেমনি খুশি রাত্রেবেলা কাম করে, দিনবেলা লোক তেরে বেড়ে, কোনো কামের কোনো দাস নেই। দেশে এখন কিছু বলার নাই, যার যেভাবে মন চাচ্ছে এভাবে কেটে রাস্তা ব্লক করে দিচ্ছে। আবার এই রাস্তা শুরু হলো, আবার আরেকটা রাস্তা শুরু হবে, এই দেখে আসছি। মতিঝিল থেকে টিকাটুলি সড়কের দশা আরও বেহাল। সড়কটির এক পাশ কেটে পাইপলাইন স্থাপনের কাজ করেছে ওয়াসা। সেই কাজ শেষ হতে না হতেই এখন চলছে ডিপিডিসির মাটির নিচ দিয়ে কেবল স্থাপনের কাজ। জোয়ার থেকে তো বুড়ো হয়ে গেলাম, এই খনিকে এই ভাঙা এভাবে করেই তো চলতেছে জীবনটা। 4-5 গুরু বেকার আছে, একটা বিদ্যুতের, আরেকটা বলে ওয়াসা না কি জানি না, ঘরে আবার কাটে, মানে সব কিছু মিলাইয়া শেষ নাই। আমরা না থাকার জন্য একবার একটা কাজ করতেছে, ট্রাভেলও বেশি হচ্ছে, খরচও বেশি হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয় সেলের সিদ্ধান্ত অনুযায়ী কেবল স্থাপনের এই কাজটি শেষ হবার কথা ছিল 30 এপ্রিলের মধ্যে, অথচ চায়নার ঠিকাদার প্রতিষ্ঠান কাজই শুরু করেছে এপ্রিলের শেষ দিকে। দিনের বেলা কাজ করার সবচেয়ে মূল কারণ হচ্ছে এটা, যেটা খুবই ব্যস্ততম রাস্তা, সবচেয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর্থিক কোনো না,
অ্যাবিলিটিটা হইতেছে হয়তোবা লোক সংখ্যা কম বা ঠিকাদারের কিছু লোক থাকে না। দক্ষিণ সিটিতে খোরাখুরি চলছে এমন সড়কের সংখ্যা অর্ধশতাধিক। সময় মতো কাজ শেষ না করায় জরিমানা করেও কোনো ফল মিলছে না। আমরা এই বছর 30শে এপ্রিলের পরে আমরা আর কোনো সড়ক খননের অনুমতি দিতে চাই না। এ ব্যাপারে আমরা কঠোর থাকব। যত রকম চাপই আমাদের উপর আসুক না কেন, আমরা ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করব। একই চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাতেও। মণিপুরিপাড়া, মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের 34টি এবং বিভিন্ন সেবা সংস্থার আরও 46টি সহ মোট 80টি সড়কে খোরাখুরি চলছে। বর্ষায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা নগর পরিকল্পনাবিদদের। যদি এক বর্ষা যদি আপনি এরকম কাটাকাটি খোরাখুরি বন্ধ করতে পারেন, এই মেসেজটা স্পষ্ট হয়ে যেত যে কেউ চাইলে শুধুমাত্র ফি আর জরিমানা দিয়ে রাস্তা কাটার যেই বিলাসিতাটা এই বাংলাদেশে এই সড়কে এটা যায় না। সিটি কর্পোরেশন, ওয়াসা ও বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণেই প্রতি বছর এমন দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। এরকম খোরাখুরির সময় সব সংস্থায় একটি সাইনবোর্ড টানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। নগরবাসীও ভাবেন এই বুঝি শেষ হবে কাজ, অবসান হবে ভোগান্তির। কিন্তু সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ঠিকাদারের গাফিলতিতে সেই ভোগান্তির শেষ হয় না আর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে। 156টি উপজেলা এবার ভোট গ্রহণ হচ্ছে। আমরা এ বিষয়ে যে ভোটার মাঠের খবর সেটি জানবার চেষ্টা করছি। আবারও আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আমাদের সহকর্মী BM খোরশেদ আছেন। খোরশেদ, আপনি কোন কেন্দ্রে আছেন জানাবেন। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, এবার তো গুটি সংখ্যক কিছু কেন্দ্রে EVM মেশিন ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে মানিকগঞ্জের কোনো কেন্দ্রে কি EVM এ ভোট গ্রহণ হচ্ছে? বৃষ্টি, আমি মানিকগঞ্জের শিবালয় উপজেলার দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এই মানিকগঞ্জে যে 3টি উপজেলায় যে ভোট হচ্ছে, মানিকগঞ্জের শিবালয়, ঘিওর এবং দৌলতপুর, মোট 184টি কেন্দ্রে ভোট হচ্ছে এবং আপনাকে জানাচ্ছি সবগুলো কেন্দ্রেই কিন্তু EVM কিন্তু ভোট হচ্ছে এবার। এবং প্রথম ধাপেও কিন্তু মানিকগঞ্জের যে সিংগাইর, হরিরামপুর, সেখানে কিন্তু, এবং আমাদের মানিকগঞ্জ আসলে 3টি ধাপে উপজেলা নির্বাচন হবে। সবগুলো কেন্দ্রেই আমি যে কেন্দ্রটিতে রয়েছে দাসকান্দি সরকারি প্রাথমিক কেন্দ্র আসলে ঘুরে দেখেছি, সেইখানে সকালের দিকে আসলে ভোটার উপস্থিতি মোটামুটি আমরা ভালোই দেখছি। এই কেন্দ্রটিতে আমরা দেখছি নারী ভোটার উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো। দেখছি যে আসলে নারী ভোটাররা তারা কিন্তু, যদিও এখন বাইরে আসলে স্কুলের আঙিনাতে রোদ থাকার কারণে ভোটাররা কেন্দ্রের ভেতরে আসলে বারান্দায় দীর্ঘ জানতে পেরেছি যে EVM ত্রুটির কারণে, গোলযোগের কারণে আসলে অনেক বুথে আসলে ভোট গ্রহণ কিছুটা বিলম্ব হয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং শিবালয় উপজেলাতে আমরা জানি যে এই ভোট গ্রহণ অবাধ সুষ্ঠু করার জন্য ভ্রাম্যমাণ আদালতে প্রায় 24টি টিম আসলে কাজ করছে এবং এই 3টি উপজেলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। এখন পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা আসলে পাইনি। যদিও এই শিবালয় উপজেলাতে ভোটের আগে বেশ কয়েকটি ঘটনায় কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল। এই জন্য অনেকের মধ্যে কিন্তু সুষ্ঠু ভোট নিয়ে একটা শঙ্কা ছিল, কিন্তু সকালের দিকটা আমরা দেখছি আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু সব মিলে পরিবেশ কিন্তু ভালো এবং ভোটাররাও স্বস্তি জানিয়েছেন এবং প্রার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অভিযোগ কিন্তু পাইনি। আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন খোরশেদ, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে চাঁদপুরে যেতে চাই, সহকর্মী কাদের পলাশ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। পলাশ, আপনি একটু জানাবেন যে কেন্দ্রগুলোতে আপনি এর আগেও সকাল থেকে ঘুরে দেখেছেন, কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পেয়েছেন কিনা, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সকাল থেকে 2 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, ভোট কেন্দ্রগুলোতে ভোটার ঠিকঠাক মতো আসছে কিনা বা ভোটারদের যে লম্বা লাইন আমরা সবসময় চোখে দেখি, এর আগে যে প্রথম দফায় উপজেলা নির্বাচন গেছে সেটিও আসলে ওভাবে চোখে পড়েনি। এবার এসে আসলে কি অবস্থা দেখছেন একটু জানাবেন।
বৃষ্টি, ভোটার উপস্থিতি সকালে যতটা কম ছিল তারপর কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে। আমি এখন আছি চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে 2 ঘন্টায় ভোটার কাস্ট হয়েছে 170-এর মতো, প্রায় 4000-এর উপরে ভোটার। আর আমি চাঁদপুর সরকারি কলেজ এবং চাঁদপুর যে কয়েকটি কেন্দ্র আছে সেসব কেন্দ্রগুলো ঘুরেছি, বাবুরহাট কেন্দ্রে ঘুরেছি, সেসব কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি ভালো আছে। যদিও প্রখর রোদে মাঠে সেই ধরনের সারি হচ্ছে না, যেমনটি আমাদের খুরশিদ আলম বলছিলেন। আমরা দেখছি যে ভোটার মূলত হচ্ছে কেন্দ্রের ভিতরে একেবারেই ভবনে অবস্থান করছে এবং সেখানে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু চাঁদপুরের 3টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, সবগুলো ভোট কেন্দ্রে ভোট আসনেই নির্বাচন হচ্ছে ইভিএমে। তো ইভিএমে ভোট হওয়ার কারণে ভোট কিন্তু খুব বেশি দেরি হচ্ছে না। তবে সাধারণ মানুষ ভোটের বিষয়ে এখনো সেভাবে এই ইভিএম পদ্ধতিটা অনেকে জানে না, কিন্তু যারা জানেন না তাদের কিন্তু শিখিয়ে দিচ্ছেন যারা পুলিং আছেন বা অন্যান্য যারা সহকারী আছেন তারা। তো যে কারণে ভোটার উপস্থিতি বাহিরে অনেক বেশি না দেখা গেল, কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি আছে এবং সেটা বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়বে এমনটাই প্রত্যাশা করছে যারা প্রার্থী আছেন তারা। বৃষ্টি, একটি বিষয়, ইভিএম এ ভোটকাস্ট হচ্ছে যেহেতু তাড়াতাড়ি শেষও হয়ে যাওয়ার কথা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদের মৃত্যুতে আজ থেকে ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক। সোমবার এই বিষয়ক নির্দেশনা দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। রইসিকে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে আখ্যা দেন তিনি। রোববার ইরান আজারবাইজান সীমান্তে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টার। উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি এবং সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। প্রাথমিক তদন্ত অনুসারে প্রতিকূল আবহাওয়ার কারণে হার্ড ল্যান্ডিংয়ে বাধ্য হয় হেলিকপ্টারটি আছড়ে পড়ে মাটিতে। সোমবার খুঁজে পাওয়া গেছে মরদেহ আর যানটির ধ্বংসাবশেষ। বহরে থাকা বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে গন্তব্যে। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে হারালো ইরান। বিশ্লেষকরা বলছেন, সংকট জর্জরিত গোটা মধ্যপ্রাচ্যেই তাদের মৃত্যুর প্রভাব পড়তে পারে। এখন পর্যন্ত দুর্ঘটনা আখ্যা দেওয়া হলেও পূর্ণ তদন্তে তেহরান কারো দায় খুঁজে পেলে অঞ্চলটিতে আরও একটি যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। আগেই নানামুখী চাপে ইরান, আর এই দুর্ঘটনায় দেশটির অভ্যন্তরীণ উত্তেজনা বাড়বে এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। পশ্চিমা চাপ তো ছিলই, ইব্রাহিম রইসি ক্ষমতায় থাকাকালীন উত্তেজনার তুঙ্গে পৌঁছেছে ইরান ইসরায়েল সম্পর্ক। দীর্ঘদিন বৈরিতা থাকলেও গত মাসেই প্রথমবার সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি। আন্তর্জাতিক হুমকি ধামকিকে বেশ ভালোভাবেই পাশ কাটিয়ে রইসির নেতৃত্বে ইরান দেশে দেশে ধরে রাখে আধিপত্য। ইরাক, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে প্রক্সি গ্রুপ রয়েছে তেহরানের, বর্তমান সরকারের আমলে সেগুলো আরও শক্তিশালী হয়েছে। সম্প্রতি ইসরায়েলকে বেশ চাপেই ফেলেছে হুথি হিজবুল্লাহ। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে মুনশিয়ানা দেখিয়েছেন রইসির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বিশ্লেষকরা বলছেন, এ দুজনের মৃত্যু তাই প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্যে। মাহসা আমিনির মৃত্যুতে যে বিক্ষোভ ছড়িয়েছিল ইরান জুড়ে, সেটিও শক্ত হাতেই দমন করেছিল রইসির সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী এমন আকস্মিক মৃত্যু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বেশ চাপেই ফেলবে। তৈরি হতে পারে রাজনৈতিক অস্থিরতাও। এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা বলা হলেও পূর্ণ তদন্ত শেষে জানা যাবে আসল কারণ। অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা যদি তেহরান খুঁজে পায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েল কিংবা তাদের মিত্র কোনো দেশের ওপর দায় গেলে প্রতিশোধ নিতে সরাসরি যুদ্ধেও জড়াতে পারে দেশটি, এমন শঙ্কাও অনেক বিশ্লেষকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের প্রেসিডেন্ট রইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র কোনোভাবে দায়ী নয়, সোমবার এই তথ্য স্পষ্ট করেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ইরানে নিষেধাজ্ঞা আরোপের জন্য ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদকে মদদ দিতে নিজস্ব আকাশযানও ব্যবহার করে দেশটি। সুতরাং তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যৌক্তিক। সাম্প্রতিক দুর্ঘটনার জন্য ইরান নিজেই দায়ী। হেলিকপ্টার দুর্ঘটনায় রইসির মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু তাতে প্রেসিডেন্টের অতীত অবকর্ম মুছে যাবে না। বহাল থাকবে মার্কিন নিষেধাজ্ঞা। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সোমবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিষয়ক বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। আর তাতে আজিজ আহমেদ তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেছেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এবং তার কার্যকলাপ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা আর সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপরে জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারা অনুযায়ী তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভরা মৌসুমে অবশেষে মিলেছে চালের দাম কমার আভাস। গত 2 সপ্তাহে কেজিতে দর কমেছে প্রায় 10 ভাগ। আর ব্যবসায়ীদের দাবি, মিলগেটে দর কমেছে, যার প্রভাব পাইকারি আর খুচরা পর্যায়ে পড়েছে, যদিও ক্রেতারা খুশি নন। দাবি মানের দোহাই দিয়ে একই চালের কয়েক ধরনের দাম হাঁকছেন ব্যবসায়ীরা। বাজারে নতুন ধান, বাম্পার ফলনের আমেজ, সবশেষ 2 মৌসুমে জোগাড় নিয়ে কোনো সংকট নেই। তারপরও দাম নিয়ে অভিযোগ কাটছে না। ভরা মৌসুমেও চালের দাম বাড়ার খবর মিলেছে অহরহ। তবে এবার দামের পালে হাওয়া বদলেছে। গত 2 সপ্তাহে সব ধরনের চালের দর কমেছে বস্তা প্রতি প্রায় 200 টাকা, তার মানে কেজিতে 2 থেকে 3 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে মিনিকেট মিলছে 65 থেকে 66 টাকায়, 70 টাকার নিচে নেমেছে নাজির শাইলের কেজি। সবচেয়ে বেশি দাম কমেছে মোটা চালের। তবে ব্যবসায়ীদের দাবি, এমন বাজারও কাঙ্ক্ষিত নয়। আপনি যদি মাল কম ছাড়েন, চাহিদা যদি বেশি থাকে, বাজার ক্রাইসিস থাকবে, দাম অটোমেটিক বাড়বে। এই যে এবার এই জিনিসটা হচ্ছে না। মনে করেন চাহিদা হয়েছে, মালও পর্যাপ্ত পরিমাণে আসতেছে। যারা ভেঙ্গে আনে, যে মিলের থেকে যারা আনে, তারা খরচা দিয়ে কত পরে তারা লাভ করে আরেকজনের কাছে বিক্রি করে। সে আবার ওইখান থেকে কিনে গাড়ি ভাড়া দিয়ে এখানে পৌঁছতে চাউলের দাম আপনার 70 টাকা কেজি পড়ে যায়। 66-67 টাকা চাউল ছিল মনে হয় কিছুদিন আগে, সপ্তাহ 10 দিন আগে। এখন বাজারে এসে কিনতে দেখি 70 টাকা। সরকারি হিসাবে গত 1 বছরে মাঝারি চালের দাম বেড়েছে 8.7%। সরু চালের দাম বৃদ্ধির হার এর অর্ধেক। ভরা মৌসুমে দাম বৃদ্ধির অভিযোগের তীর মিলারদের দিকে। কারসাজি বন্ধে চালের বস্তায় দর ও জাত লেখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না অনেক এলাকায়। যদিও মিলারদের দাবি, বছরের এই সময়ে মোট উৎপাদিত ধানের প্রায় 60 ভাগই বেচা কেনা হয়ে যায়। বড় বড় গ্রুপগুলো নর্থ বেঙ্গলে আছে প্রায় 7টা-8টা গ্রুপ। এরা তো এদের বিক্রি সিস্টেম অনুযায়ী জনগণের কাছে জিম্মি। তারা ফিক্স করে দিচ্ছে যে আমার আগামী 1 সপ্তাহ এই চালের রেট, এই রেটে আমি চাল বিক্রি করবো, নিচে করবো না। ওর প্রোডাকশান এখন যাই হোক, ধানের দাম কমে গেলেও ওই রেটে খেতে হবে, বিক্রি বেশি হলেও ওই রেটেই ভোক্তাদেরকে ভোগ করতে হবে। চলতি অর্থ বছরে বোরো মৌসুমে উৎপাদন হয়েছে 20.7 মিলিয়ন টন ধান, যা আগের অর্থ বছরের তুলনায় 3 ভাগ বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে